26 বেলা 11:15। কি হলো, কি করবা? এগুলা খেয়ে দেবে। মনকামনা মন্দিরে বেশ ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে দর্শন সম্ভব না, আমি আগেই বুঝে গেলাম। তো আমি একটু ভোজন করে নিলাম। তেওয়ারি হোটেল খুব ভালো ছিল, 100 টাকা মিল সিস্টেমে খুব সুন্দর খাওয়া ছিল। আর মনকামনাতে যখন যাবে তো চারিদিকে দোকানপাট ভর্তি, এগুলো দেখতে দেখতে বেলা 11টা নাগাদ আমরা ঢুকলাম রোপওয়েতে মনকামনা মন্দির। এবার দেখো ওখানে যখন গেছি তো ওখানে বিরাট লম্বা লাইন, সব তো লাইনে দাঁড়িয়েছে ওই যে মন্দিরটা। হ্যাঁ, তো আমি তো এদেরকে একটু বকাবকি করলাম, এরা সব দর্শন করবে। হ্যাঁ, সব লাইনে দাঁড়িয়েছে। আমরা, তোমাদের মাথা খারাপ আছে? এই দর্শন করতে 4 থেকে 5 ঘন্টা লাগবে। আজ আমরা পোখরা যাব, সুতরাং তাড়াহুড়া করে আমাদের বেরোতে হয়েছে, কেন ওখানে কি ব্যবস্থাপনা। আগামীকাল মুক্তিনাথ দর্শন আমাদের। এই দেখো মন্দিরে কত কাণ্ড কারখানা, যে কোনো মন্দিরে যাবে না 1000টা তার কাণ্ড কারখানা দেখবে, খুব মজা লাগে দেখতে এগুলো। এই যে তো পাহাড়ের উপরে, একদম উপরে, পাহাড়ের একদম উপরে ছিল মন্দিরটা, বেশ সুন্দর লাগছিল। আজকে যখন আমরা এখানে আসলাম তখন ভোরবেলা বেরিয়েছি, পাহাড়ের উপর থেকে দারুণ লাগছিল। ভোরবেলা বেরিয়েছি বাসে করে। রাস্তায় আজকে আমাদের ভোজনের ব্যবস্থা করতে, আজকে রান্নাবান্না কিছুই নাই, রান্না করার মতন জায়গা ব্যবস্থাপনাও ছিল না। এখানে নারকেল ভাঙা হচ্ছে, যারা মন্দিরে পুজো দিতে এসছে তারা সবাই মন্দিরের উদ্দেশ্যে এখানে নারকেল ভাঙছে। এই দেখো গোপাল এসে আমাকে বলল, গোপাল ভাই বলল যে দাদা এরা সব লাইনে দাঁড়িয়েছে, কখন এরা দেখবে, দেখুন তো আপনি একটু চলুন। আমি হাঁটতে হাঁটতে পিছনে গিয়ে দেখি লম্বা লাইনে এরা সব দাঁড়িয়েছে। হ্যাঁ, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে। তখন বকাঝকা করে সবকে বের করে নিয়ে আসলাম, বললাম যে না 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 চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা। আর ভিতরে কি কি হচ্ছে কাণ্ড কারখানা সেগুলো তো আমি দেখলাম। ভিতরে ছাগল বলি হচ্ছে, কেউ মুরগি বলি দিচ্ছে, মন্দিরের ভিতরে এইসব হচ্ছে। ওইসব আমাদের দেখতে ভালোও লাগে না। বাইরের থেকে মাকে প্রণাম করে আমরা সবাই বেরিয়ে চলি। जय श्री राम, जय श्री राम, हर हर महादेव। कौन होटल এটা? तिवारी जी भोजनालय, बहुत अच्छा खाना, बहुत अच्छा खाना, सब लोग खाए हैं यहीं पे। हाँ। तिवारी जी का है, हमारा 30 आदमी एक खाया। 23 आदमी खाया है। सबसे पुराना होटल हाँ, तिवारी जी का, सबसे पुराना, बहुत बढ़िया खाना। खाना बहुत सही में। ফেরার সময় আবার একটু লাইনে দাঁড়াতে হলো, সবাইকে এক জায়গায় করে টোরে খুঁজে টুজে নিয়ে এসে লাইনে দাঁড়ালাম। এবার রোপওয়েতে নিচে নামা, আর রোপওয়েতে নামার এবং উঠার একটা আলাদা আনন্দ আছে। এই দেখো আমাদের সব খুব আনন্দ, এদের দারুণ দৃশ্য। মজা পাই বলে আমরা মাকে বাইরের থেকে দর্শন করে, মনকামনা মন্দির বাইরে দর্শন করে ঘরে ফিরছি। আমাদের সময়সীমা সব বাঁধা রয়েছে, বেশি কিছু আমরা করতে পারি না। কালকে ভোর 5টার সময় বেরোতে হবে এই দেখতে, মুক্তিনাথ দেখতে। এখন গিয়ে তাড়াতাড়ি যাব। মন্দিরে যাওয়ার সময় যখন রোপওয়েতে উঠেছিলাম তখন এরা রোপওয়েতে একটা ফটো তুলেছিল, সেই ফটোটা কালেক্ট করলাম আমরা এখান থেকে। 200 টাকা করে নিল, ভালো, বেশ সুন্দর। এটা একটা স্মৃতি থাকবে। নেপালের টাকায় 200 টাকা নিয়েছিল, খুব সুন্দর লাগলো ফটোটা পেয়ে। আর এই দেখো সুনীলবাবু খাওয়াবেই, বলে চলেন আপনার লস্যি খেতেই হবে। তো খেলাম একটু লস্যি। ততক্ষণে আমরা পোখরা পৌঁছে গেছি। এবারে যা কাণ্ড কারখানা চলছে এগুলো সব পোখরাতেই চলছে। পোখরায় আমরা চলে এসেছি প্রায়। রাস্তায় একটু হোটেলে দাঁড়িয়ে লস্যি টস্যি খেয়ে এই গাড়ি আমাদের পোখরায় ঢুকছে। এখানে যে হোটেলে আমরা থাকবো সেই হোটেল থেকে অ্যাটেন্ডেন্ট এসেছিলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। হোটেলটা খুব সুন্দর। এই যে দেখো আমাদের হোটেল, গ্রেট পোখরা, খুব সুন্দর হোটেল ছিল। বিশেষ করে হোটেলের মালিক খুব ভালো ছিল, যার জন্য এখানে আমরা 3টা নাইট ছিলাম। আমাদের খুব ভালো লেগেছিলো এইখানে, হোটেল গ্রেট পোখরা। এই মালিক আমাদের খুব ভালোভাবে গাইড করেছিল, যার ফলে আমাদের ট্যুরটা মুক্তিনাথে আমাদেরকে নাইট স্টে করতে হয়নি। পোখরাতে আমাদের সুন্দর একটা কিচেন ছিল, এই কিচেনটা সবথেকে ভালো ছিল এবং এখানে একটা ডাইনিং স্পেস ছিল। আমাদেরকে বলা হলো আপনারা এখানে রান্না করবেন আর এখানে ভোজন টোজন করবেন। আমরা ঢুকে একটু মুড়ি টুড়ি মাখাওয়া হলো, আর একদিকে আমরা বসে গেলাম, আমি, স্বপনবাবু, এদিকে তাপসবাবু, এদিকে দেবীবাবু, উজ্জ্বলবাবু, সবাই মিলে বসে পড়লাম রাতে রান্না করার জন্য। আজকে খুব জুত করে রান্না করতে হবে, দুপুরে ভোজন হয়নি, এই জন্য সবাইকে
বললাম সবাই হাতে হাত লাগো, আজকে খুব ভালো করে রান্না করি। রাতের রান্না খুব সুস্বাদু রান্না, সবাই খেয়ে খুব খুশি। ডাল হলো, তরকারি রান্না করেছিলাম। 6/4/2026, এখন ভোর 5টা বাজে। আমরা যাচ্ছি আজকে মুক্তিনাথ। আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ করেছি। আমাদের প্রোগ্রাম ছিল এরকম যে এখানে আমরা লাগেজগুলো রেখে দেবো, জমসমে নাইট স্টে, তারপরে জমসম থেকে পরের দিন মুক্তিনাথ দর্শন করে ব্যাক করব। কিন্তু এখানে যখন হোটেলে আসলাম, হোটেলের যিনি মালিক তিনি বলছেন যে না, আপনারা ওখানে থেকেন না, এত ঠান্ডা আছে, পড়ছে, বরফ পড়ছে। তো আমরা ডিসিশনটা উনি ঠিক করে দিলেন, বলে আপনারা আজকে চলে যান, ভোরবেলা বেরোন, ওখান থেকে দর্শন করে চলে আসুন, রাত্রি 10টা বাজবে খুব বেশি হবে, এখানে হোটেলে স্টে করবেন। তো খুব ভালো, তাই করি আমরা। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে। 6/4/2026, ভেরি গুড। সবাই রেডি হয়ে গেছে, দুটো গাড়ি আজকে যাচ্ছে আমাদের সাথে। আমরা জ্যাকেট ট্যাকেট পরে পোখরাতে বেশ ঠান্ডা আছে এখন। হ্যাঁ, এই যে আমাদের গাড়ি, এই দাদা গাড়ি যায়। आप जाएंगे? हाँ, हम आपका गाइड गाइड जाए, अकाउंटेंट प्लस गाइड। ओहो नाइस। चलिए, पोखरा बहुत सुंदर शहर है एकदम। একটু মেঘলা ওয়েদার আছে, হালকা একটু আকাশে মেঘ কিন্তু ঠান্ডা আছে, বেশ ঠান্ডা। আমরা তো পুরো জ্যাকেট টিনার পরেছি। আর বলছি মুক্তিনাথে ওখানে তো বরফ টরফ পড়ছে একদম। চলো দেখা যাক, কারণ 5:30 বাজে পুরো। দেখুন, ভারতবর্ষে ডিজেল পেট্রোলের দাম 2 টাকা 3 টাকা বেড়েছে, তাই চেঁচামেচি শুরু হয়েছে। আর এখানে পেট্রোল ডিজেলের দাম দেখুন, যদিও এটা নেপালি টাকাতে, ভারতের থেকে অনেক বেশি দাম ছিল ওখানে ডিজেল পেট্রোলের দাম। ভোরবেলায় গাড়িতে, দুটো গাড়িতেই পেট্রোল ডিজেল ভরা হলো। এখনও অন্ধকার, বাইরে বেশ ঠান্ডা রয়েছে। এরপর শুরু হলো আমাদের যাত্রা। একটা ব্যাটারি চালিত গাড়ি আর একটা পেট্রোল চালিত গাড়ি। তো ব্যাটারি চালিত গাড়িটার মধ্যে 9 জন বসেছে, আর আমরা 21 জন বসেছি এটাতে। এটা 30 সিটের গাড়ি, কিন্তু 21 জন বসেছি। তো খুব ভালো হয়েছে, এইটা খুব ভালো একটা ডিসিশন নিয়েছিল আমাদের ট্রাভেল এজেন্ট, যে আমাদেরকে দুটো গাড়ি ব্যবস্থা করেছিল। নাইলে এত লম্বা সফর একদিনে মুক্তিনাথ দর্শন করে আসা খুব কঠিন হয়ে যেত। আমি হ্যাঁ তোমার এটা কি জিনিস? এই যে এটা বানাচ্ছে না, তিলে ভাজা না? হ্যাঁ, খালি পেটে তিলে ভাজা প্রথমে খাবো? নিয়ে রাখবো একটা, 40 টাকা পরে খাবো। खाली पेटे खावा ठीक है ना। ये क्या चीज है दादा? ये नाम क्या है इसका? ভেরি গুড। মুক্তিনাথের পথে আমরা। এই কেলা क्या भाव? ये केला क्या भाव? শক্ত শক্ত। सब मिले, রাইস पे राइस फ्लावर। राइस है और तिल भी है ना। ये तो अद्भुत जिनिस ना। সেলোটি। রাস্তার অবস্থা ভালো না, এই জন্য মুক্তিনাথের প্রোগ্রাম যখনই করতে হয় 2 দিন সময় রাখতে হয়। আমরাও রেখেছিলাম, কিন্তু একদিনে বলছে হয়ে যাবে, ওই জন্য আমরা বেশি মাথা লাগাই। রাস্তার অবস্থা ভালো না। কালীগঞ্জ নদী, নদীর পাশ দিয়ে যাচ্ছি সেটা। রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা তৈরি হচ্ছে এগুলা। जी বাওয়ানচুরা। हाँ, और हमारा जानी बस का फोटो ले लिया है ना, वो नंबर भी हमारा हाँ सेम कलर का बस है ना। हाँ, किसमें चार्ज है कुछ? हाँ, यहाँ से कितना देर लगेगा? 2 घंटे। 4 घंटा लग जाएगा। यार रोकने को लगी 2 हो गए। এই তো হামলা। আজ আমরা দুটো গাড়িতে এসেছি, একটা ব্যাটারি চালিত গাড়ি আর একটা আমাদের ছোট মিনি বাস। মিনি বাস ছাড়া এখানে আসবে না, বড় বাস আসবে। তো এটা তো সব আমাদের প্যাকেজের মধ্যেই আছে, ভাড়া টাড়া বলাই যাবে না, আমরা জানি না কিছু। এসে কত টাকা ভাড়া হচ্ছে। আসুন, মুক্তিনাথ দারুণ। আমি গতবার নেপালে এসেছি এর আগে একবার, তো সেবার মুক্তিনাথ করতে পারিনি, কারণ 2 জন ছিলাম। এবার যেহেতু গ্রুপে আছে বলেই সম্ভব হলো, কারণ একটু কস্টলি আছে মুক্তিনাথ। শুধু মুক্তিনাথ দর্শনে 5,000 টাকা লাগে। রাত্রিবেলার নাম এখানে অনলাইন পারমিট।
পারমিট বানাতে 1000 টাকা লাগছে। এই যে রা, হরে কৃষ্ণ। হ্যাঁ কিছু খাবার পাচ্ছি। এই তো খাবার আছে, দাঁড়া এখনই দিচ্ছি। আছে আছে, খিদে পেটে চুইচুই করছে। হরে কৃষ্ণ। এই দা, এই যে এইটা একটা গাড়ি আমাদের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, এই গাড়িটা আরাম আছে না? হুম। যাবেন এটাই? না না যেতে পারেন। না, যেটা আছে মুক্তিনাথ যাওয়ার পথে আপনাকে পারমিট বানাতেই হবে, কিন্তু এই পারমিট কস্ট আছে 1000 টাকা ওদের নেপালি এনসি, নেপাল কারেন্সি দিয়ে। আর 200 টাকা এখানে সার্ভিস চার্জ নিচ্ছে, 1200 টাকা আধার কার্ড লাগবে, একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তো আমাদের যে ট্রাভেল এজেন্ট আছে গতকাল রাতে সব কালেক্ট করে নিয়েছে, ওগুলো সব বানিয়ে নিয়েছে আমাদের। আমরা টাকা সব ওই প্যাকেজের মধ্যেই ছিল, একটা সুবিধা হয়েছে। এখানে বেশ ঠান্ডা আছে, যখন আপনি মুক্তিনাথে আসবেন গরম জামা কাপড় সব নিয়ে আসতে হবে। এপ্রিল মাস আমার মনে হয় কলকাতা এখন তো ফ্যান ট্যান শুরু হয়ে গেছে, আর এখানে আমরা পুরো জ্যাকেট ইনার টিনার সব পরে আছি। আরও গাড়িটা সমানে হাইটে উঠছে, মনে হচ্ছে ড্রাইভারের যা কথাবার্তা শুনে মনে হলাম বেলায় 1টা নাগাদ হয়তো আমরা মন্দির ক্যাম্পাসে পৌঁছাতে পারবো। ভোর 5টা বেরিয়েছি, বেলা 1টা, তার মানে 5 5 10 11 12 1, মানে প্রায় 8 ঘন্টা লাগে। রাস্তা ভালো না, আর ক্রমশ গাড়িটা হাইটে উঠছে। বাস হাইটে উঠা একটু কষ্ট হয়, ছোটো ছোটো গাড়িগুলোতে হাইটে ওঠা কোনো ব্যাপার না, কিন্তু বাসের তো বেশ অসুবিধা আছে। তবুও অবাক লাগছে যে বাসগুলো কীভাবে এখানে চলছে, এত বড় বড় বাসগুলো, মিনি বাস, এরা খুব কষ্ট করে কিন্তু চলছে বাসগুলো। রাস্তা তৈরি হচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তা, তখন আর এত অসুবিধা হবে না। তো ঠিক আছে, ফাইন, খুব সুন্দর। চলুন সাথে থাকুন, মুক্তিনাথ দর্শন। পৌঁছালাম কটা? এখন 11টা। আমরা 11টা জমসম পৌঁছালাম, আর 11টা বাজে জমসম পৌঁছালাম। এখান থেকে আরো 22 কিলোমিটার রাস্তা জমসম। এখন কিন্তু ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে, এখন আর গাছপালা নেই। এইখানে কিন্তু শ্বাসের কষ্ট হবে, যেহেতু গাছপালা নেই। আর আমাদের গাড়িটা ধীরে ধীরে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে একদম খা করছে চারিদিকটা। দূরে বরফের পাহাড়, আর চারিদিকে শুধু ধূসর বালি, মাটি, পাথর, এগুলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নের দর্শনে। বহুদিনের স্বপ্ন মুক্তিনাথ দর্শন করব। এর আগে একবার ট্রাই করেছি, পারিনি, কিন্তু এবার সফল আমরা। একদিনে মুক্তিনাথ দর্শন করে বাড়ি ফেরা অনেকটা পরিশ্রমের ব্যাপার আছে। 5টার সময়, ভোর 5টা রওনা দিয়ে 7 ঘন্টা, 7 5 12টার সময় আমরা এসে পৌঁছলাম মুক্তিনাথ পার্কিংয়ে। চারিদিকে দৃশ্য অপূর্ব দৃশ্য, স্নোফল হচ্ছে, গুড়ি গুড়ি বরফ পড়ছে। আমরা এখন আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, মন্দির দর্শন করবো, স্নান দেখি হয় কিনা, সম্ভব হয় কিনা। ঠান্ডা আছে, দেখা যাক। এই দেখেন ও হো, এই চারিদিকে বরফ, ওরে বাবা কি সুন্দর দৃশ্য। চলো তাড়াতাড়ি চলে আসো। 6/4/2026 মুক্তিনাথ দর্শন। জীবনের সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তিনাথে আসা, সব মোহবন্ধন থেকে এবং সব পাপকর্ম থেকে মুক্ত হয়ে। ও হো হো, ওই দেখো কি দৃশ্য, বাহ 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 বাহ, অপূর্ব দৃশ্য। চলো, ঘোরাতে 400 টাকা করে নিচ্ছে, অল্প একটু রাস্তা আছে। পার্কিংয়ে যেখানে আমাদের বাস আমাদের নামিয়ে দিল, সেখান থেকে 1 কিলোমিটার মতন একটু পায়ে হাঁটতে হয়। রাস্তাটাকে ঠিক দুর্গম বলবো না, আবার খুব কঠিনও না, একটা সাধারণ রাস্তা আছে। কিন্তু দুর্গম হয়ে গেল যখন স্নোফল স্টার্ট হয়ে গেল। মাঝ রাস্তাতেই 500 মিটার যাওয়ার পরে কঠিন স্নোফল শুরু হয়ে গেল, আর পুরো রাস্তা ভিজে একদম আমাদের নাজেহাল অবস্থা। শুরু হয়ে গেল বাতাস, আর এই যে বরফ পড়া, ছাতা, রেনকোট কিচ্ছু মানছে না। দেখো কেমন বরফ পড়ছে, কি অপূর্ব একটা স্বর্গীয় দৃশ্য
বোঝানো যাবে না। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, চারদিকে স্নোফল হচ্ছে, গুড়ি গুড়ি বরফ পড়ছে, দারুণ ইন্টারেস্টিং। একটু শ্বাসকষ্ট হচ্ছে হালকা। ওহো, রোদ উঠলে মজা আসতো খুব। পড়ছে হরে কৃষ্ণ বলো। চলো দেখো কেমন স্নোফল হচ্ছে, বরফ পড়ছে কেমন। হো হো হো, নাইস। এই দৃশ্য জীবনে দেখা হয়নি। চলো, দারুণ মজা, দারুণ মজা, এরকম ভাবে স্নোফল দেখা অপূর্ব দৃশ্য। আকাশ থেকে বরফ ঝিরঝির 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 পড়েই যাচ্ছে। ও হো হো হো, সিঁড়ি চলে আসছি। কই সব আমাদের লোকজন কই? আচ্ছা আচ্ছা, এই দেখো না না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তিনাথ জীবনের এক দারুণ উপলব্ধি। নিচে কাদা, এই সে সিঁড়ি মুক্তিনাথ। ফটাফট উঠা উঠা। এই দেখো অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, ভাবাই যায় না। চারিদিকে বরফ, ওই গেট, মুক্তি। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করতে দাও। জীবন বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ এখানে আসে, সব পাপের বন্ধন থেকে মুক্ত। মুক্তিনাথ, মুক্তি, মুক্তি দাও প্রভু, মুক্তি। কি অবস্থা! হরে কৃষ্ণ। চলো, 14,500 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে, 4,500 মিটার উচ্চতা। এই দৃশ্য দেখো, বরফ পড়েছে কেমন। গাছপালায় বরফ। হ্যাঁ, ও হো হো, নাইস। এ তো মনে হচ্ছে স্বর্গে আছি, স্বর্গে। হ্যাঁ, কি দৃশ্য, ভাবাই যায় না। ইস ইস ইস, অপূর্ব দৃশ্য। কি দৃশ্য! এখানে আছে। হ্যাঁ, এই 108টা জলের ধারায় আমরা সবাই স্নান করলাম, 30 জনই স্নান করেছিলাম। কিন্তু কাজটা খুবই কঠিন ছিল। আমি স্নানের পর একদম কাবু হয়ে যাই, মানে দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না। এই রকম গা হাত পা কাঁপছিল, প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ছে, কনকনে শীত। আর মনের মধ্যে একটা ইচ্ছাই রয়েছিল, ইচ্ছা নিয়েই বাড়ির থেকে বেরিয়েছি সংকল্প করি যে মুক্তিনাথে স্নান করব। সুতরাং পিছন দিকে তো তাকানোর কোনো উপায় নেই। জামা প্যান্ট খোলা ব্যবস্থা মানে একদমই ভালো ছিল না, কাপড় চোপড় রাখার ব্যবস্থা, কোনো সেফ জায়গা। এত একটা পবিত্র ভূমি, সরকারের উচিত এখানে আরও ব্যবস্থাপনা করা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড দুর্যোগপূর্ণ অবস্থা হয়ে গেল। লাস্টে যখন দেখলাম মনে হচ্ছে একদম যত দ্রুত পারা যায় এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে কঠিন বিপদে পড়তে হবে। আমাদের একটা পলিথিন ছিল, তার মধ্যে আমরা জিনিসপত্র রাখলাম, আর এই দেখো ছাতার মধ্যে কেমন বরফ পড়েছে। ও হো হো, মুক্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
জয় নিতাই স্বপন বাবু স্বপন বাবু হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ আমি স্নান ব্যবস্থা হয়ে গেছে চলো চলো হরে কৃষ্ণ প্রচণ্ড বরফ পড়ছে, কথা বলার শক্তি নেই, প্রচণ্ড ঠান্ডা। স্নান করেছি, আর উপায় নেই, আর উপায় নেই। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। পায়ের নিচে টিচে একদম বরফ জমে গেছে সারা গায়ে। বরফের বৃষ্টি হচ্ছে, চারদিকে বরফ পড়েছে। ও হো হো, কি দৃশ্য, কথা বলার শক্তি নেই। ও হো হো, কি দৃশ্য দেখো। ইতিমধ্যে আবহাওয়া আরও খারাপ হয়ে গেল। এই উপরে এখন নিচে নামতেই হবে। স্নান করার পর তো আমার শরীর একদম আর শরীরে অচল হয়ে গেল। আমার মনে হচ্ছে গায়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এত ঠান্ডা। আমি কিছুতে নিজেকে স্থির করতে পারছি না। সবাই লাইনে দাঁড়ালো দর্শন করার জন্য। আমি জানি না কতক্ষণ ওদের লাইনে দাঁড়াতে হবে। ওইখানে আগুন জ্বলছিল, আমি একটু আগুন তাপালাম, তাও শরীর গরম হচ্ছে না। তখন বাধ্য হয়ে আমি দেখলাম যে না, কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে আমার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। তখন আমি ছাতা নিয়ে ধীরে ধীরে ক্যামেরাটা হাতে নিয়ে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে 2টো কফি খেতে হলো আমাকে শরীরটাকে স্থির করার জন্য। শরীরটা সমানে কাঁপছে, আমি কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইতিমধ্যে পায়ের জুতো টুতো সব ভিজেই গেছে, ছাতাটা ধরে রাখা যাচ্ছে না, এত বরফ পড়ছে। ছাতার উপর ছাতাটা ভারী হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ছাতাটাকে ঝাড়তে হচ্ছে। আর এক অপূর্ব দৃশ্য, তুমি চোখ বন্ধ করে থাকতেই পারবে না এখানে, মনে হবে যেন কিছু একটা মিস হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য এখানে ছিল। চারদিকে সাদা সাদা হয়েছে বরফে। আমি অনেক কষ্ট করে খুব দ্রুত নিচে নেমে আসলাম। নেমে একটা কফি খেলাম, হলো না, আবার আর একটা কফি খেলাম। তারপরে দেখছি শরীরটা ধীরে ধীরে একটু স্থির হচ্ছে, এত ঠান্ডা ছিল। আর এইদিকে খবর পেলাম যে স্নেহা একটু পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, খুব আঘাত পেয়েছে। কোথাও কেটে টেটে যায়নি, মনে হচ্ছে পাটা একটু মচকে গেছে। স্নেহার জন্য আবার একটু চিন্তা হলো যে ও কীভাবে যাবে। আরও আমাদের এখনও 3-4 দিন ভ্রমণ বাকি আছে এই সময়টা। ওই যে স্নেহা আসছে, বাবার কাঁধে হাত দিয়ে, ধরে নিয়ে ও খুব চোট পেয়েছে, আমাকে সে খবর ছিল। এক এক করে সবাই আমরা নিচে নেমে আসছি। ওই যে স্নেহা দেখো বাবার কাঁধে হাত দিয়ে নিচে নামছে। ও খুব আঘাত পেয়েছে, খুব কষ্ট হচ্ছিল, পাটা একটু ফুলে গেছে, তবে ভাঙে নাই, ভাঙলে হাঁটতেই পারতো না। যাই হোক, বিকাল 4টা, ড্রাইভার আমাদের 3টে টাইম দিয়েছিল, 4 ঘন্টা টাইম দিয়েছিল এখানে, কিন্তু আমরা 3টের হলো না, 4টার সময় আমরা নেমে আসলাম নিচে। তো ওই দেখো স্নেহার পাটা বেশ আঘাত লেগেছে। ওকে, ফাইন। আমাদের ছোটো গাড়িটা আগে বেরিয়ে গেল, কিন্তু আমরা বড় গাড়িটা জামে আটকে পড়লাম। প্রায় 1 ঘন্টা আমরা এখানে আটকে গেলাম। তার জন্য আমাদের নামতে 7 ঘন্টা লাগার কথা ছিল। তো আমরা 4টায় রওনা দিয়েছি, 11টা পৌঁছানোর কথা, সেখানে 11টা হলো না, 12টার মধ্যে আমরা পৌঁছালাম। বাড়ি গিয়ে ঠান্ডার মধ্যে সবাই কুপোকাত, কিন্তু এখান থেকে বেরোনোর পর 20-30 কিলোমিটার যাওয়ার পরেই সবার শরীর কিন্তু আবার সুস্থ হয়ে যায়। রাতের আহার খুব ভালো হলো না, রাস্তায় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা একটু চা বিস্কুট টিস্কুট খেলাম, ব্যাস এই যা ছিল রাতের আহার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে কয় তারিখ? 7/4/2026। এই মুহূর্তে আমরা পোখরার আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে 4 তলায়। অপূর্ব দৃশ্য চারিদিকে, ওই যে দূরে ওই অন্নপূর্ণা রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। বাহ বাহ বাহ, ওই যে দেখো। আগামীকাল যাব আমরা, এসে যাব এই সানরাইজ দেখতে যাব সারাংপুর। ওই উপর থেকে না সানরাইজ দেখায়, নিয়ে যাবে, ভোরবেলা বেরোতে হবে। তো গতকালের অভিজ্ঞতা একটু বলি। মুক্তিনাথ স্বর্গ দর্শন হলো এই জীবনে, এই প্রথমবার, আর এরকম সুযোগ পাওয়া যাবে না। অপূর্ব দর্শন,
তবে খুব রিস্কি আছে। একদিনে কিন্তু মুক্তিনাথ করা যায়, তাই না? 5টার সময় যদি ভোর 5টা বেরোয়, রাত্রি 10টার মধ্যে আসা যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, আমরা দেখলাম ওয়ান ডে সেম ডেতে মুক্তিনাথ করে ফিরা যায়। আমরা রাত্রি 12টায় এসেছি, রাস্তায় আমাদের খুব অসুবিধা হয়েছে। মানে অসুবিধা বলতে খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, যেখানে সেখানে গাড়ি দাঁড় করা যাচ্ছে না, বাথরুম টাথরুমে খুব সমস্যা হচ্ছে, আমাদের মধ্যে বয়স্করা আছে। তবে এ ডিসেন্ট এক্সিলেন্ট, ভাবা যায়, দারুণ দারুণ। তো চলুন, আজকে আমরা এখানে আছি। গতকাল কারোই আহারটা আর খুব ভালো হয়নি, আমরা রাস্তায় কিছু খেতে পারিনি, আমাদের হোটেলে খাওয়ার অভ্যাস নাই, ওই মুড়ি টুড়ি যা ছিল ওই খেয়েছি। আজকে আমরা করবো, আজকে রান্না বান্না, ঘোরাফেরা। আগামীকাল পোখরা আমাদের সাইট সিন হবে, তারপরের দিন আমরা লুম্বিনী যাব। তো এইখানে আমরা লেকের ধারেই আছি একদম, আমাদের হোটেলটা খুব সুন্দর। আজকে দারুণ রোদ উঠেছে, এখন বাজার যাব, রান্না বান্না হবে, আজকে সারাদিন জম্পেশ খাওয়া দাওয়া। সাথে থাকুন, বাম্পার। এই দেখুন আমাদের হোটেলের উপর থেকে শহরের দৃশ্য। এইটা কি? হ্যাঁ হ্যাঁ, অন্নপূর্ণা রেঞ্জ পুরোটাই দেখা যাবে। ওই জায়গা ওইখানেও যাবো আমরা, ওই মন্দির টন্দিরগুলো দেখতে। এখানে পোখরাতে অনেক কিছু দেখার আছে। সবাই মিলে আমরা বাজারে গেলাম, সাথে সুনীল বাবু আরও সবাই ছিলেন, সব বাজার করা হলো। আর আজকে সবার মুড অফ আছে, একদম বলছে ভয়ঙ্কর রান্না করবেন আজকে, খুব খাওয়া দাওয়া হবে জম্পেশ করে। এখানে যখনই তুমি বাজারে যাবে না, নেপালি টাকায় 4,000-5,000 টাকা বিল হয়ে যায়। হ্যাঁ, 30 জনের রান্নার সামগ্রী তো একটু বেশি করেই কিনতে হয়। তারপরে আমরা রান্না টান্না করে ঘরে আসলাম। এই দেখো রান্নার এবার প্রস্তুতি চলছে। আর স্বপনবাবু সবার আগে রান্নার প্রস্তুতিতে স্বপনবাবু এবার খুব কোঅপারেশন করেছে, নাহলে এই এত বড় এই টিমকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। রান্না খুব স্বপনবাবু খুব উৎসাহের সাথে কিন্তু এবং খুব দায়িত্বের সাথে কিন্তু এই কাজটাকে মেনটেন করেছে। আজকে মুড়ি আর সুজি। এই মুক্তিনাথের কি হলো বলো? দারুণ রাগ হয়েছে। বড় পাবো আমরা কল্পনা করিনি, যত সুন্দর বড় পাবো। সুস্থ বাবা আমাদের সানিয়ে গেছে, আর সুস্থ বাবা আমরা যে স্যারের জন্যই হলো। বেঁচে ফিরে এসেছি, এই জন্য আমাদের অজস্র অজস্র ধন্যবাদ। এই যে বড় পড়ছে, বা সকাল থেকে এখন বেলা 12টা বাজে, রান্না বান্না, সকালে ব্রেকফাস্ট হলো, রান্না বান্না হলো। এই যে আমাদের হোটেল গ্রেট পোখরা। হ্যাঁ, এটা আমাদের পোখরার হোটেল। হোটেলটা ঠিক আছে, অ্যাভারেজ হোটেল আছে, আমাদের যেন ঠিকই আছে। আমরা তো সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, হোটেলে তো আমাদের এখন কাজও নাই। আমার মনে হয় এইসব হোটেল না 3 বেডরুম 900 থেকে 1000 টাকা পাওয়া যাবে, খুব বেশি নাই। হোটেল ভাড়া এখানে কিন্তু খুব বেশি নেই, অথচ খাওয়ার একটু রেস্ট্রিকশান আছে, মানে খাওয়া খুব কস্টলি আছে। এই জন্য আপনি যখনই নেপালে আসবেন, নেপালে কিন্তু প্রত্যেকটা হোটেলেই কিচেনের ফেসিলিটি আছে, ওরা রান্না করতে দেয়, কথা বলে আসতে হবে আগে। আর নেপালে আপনাকে একা ঘোরা খুব সমস্যা আছে, কন্ট্যাক্টরই করতে হবে, একা ঘোরা খুব সমস্যা আছে। কেন প্রথম তো দেখুন ব্যাপারটা কী আছে, আপনি আমাদের ইন্ডিয়াতে যেখানে ঘুরতে যাচ্ছেন আপনি ট্রেন সফর করছেন, এবার স্টেশন থেকে নামার পরই দেখবেন স্টেশনে লাগোয়া হোটেল, ট্রাভেল এজেন্ট সব পেয়ে যাবেন। এখানে তো আপনার রেলওয়ে ব্যবস্থা নেই, স্টেশন নেই, আপনি এখানে কোথায় বাস স্ট্যান্ড, কোথায় কোন গাড়ি দাঁড়াচ্ছে, কোথায় ট্রেন, এগুলো তো কিছু খুঁজে পাবেন না। এই জন্য আপনি হোটেল চট করে খুঁজে পাবেন না এখানে। হ্যাঁ, এই জন্য আগাম যদি আপনি দেখে টেকে আসেন আলাদা ব্যাপার, বুক করে আসেন, তবে বুক না করে আসে ভালো হবে, কেন তাহলে ঠকতে হবে। এখানে কিন্তু অল্প পয়সা হোটেল পাওয়া যায়, 1 নাইট স্টে 2 নাইট স্টের জন্য ভালো অবস্থা, ব্যবহারটা খুব ভালো হয়। চলো আমরা একটু লেকের কাছে যাচ্ছি, আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বে আছে লেকটা, তো ওখানে আমরা যাচ্ছি এখন। একটু সবাই একটু ঘুরবে, এই যে সব পায়ে হেঁটেই যাচ্ছে, সবাই একটু ইচ্ছা। তো আমি রান্না প্রায় 90% সেরে স্বপনুর হাতে দায়িত্ব দিয়ে বললাম করেন আপনি, আমি এদের নিয়ে একটু ঘুরে আসি। কত করে চাই? পার পার্সেন্ট টিকিট কত চায়? কুয়ে পেগোডাতে হলো 3,000। ওইখানে যাচ্ছে সবাই নৌকায় করে, দারুণ দারুণ দৃশ্য। হ্যাঁ, দারুণ দৃশ্য।
ফেওয়া লেক, ওই যে ওখানে যাবে, মন্দিরে যাবে, মন্দির থেকে ঘুরে চলে আসবে। টিকিট কত যাচ্ছে দেখো তো। আমাদের দুপুরের রান্না কিছুটা এগিয়ে আমি আসলাম সবাইকে নিয়ে ফেওয়া লেকের পাশে। ওখানে স্বপনবাবুকে রান্নায় লাগিয়ে আসলাম, সবাই মিলে গ্রুপ ফটো তোলা হলো। আজকের দিনটা আমাদের হাতে কিন্তু অতিরিক্ত দিন, আমরা একটা দিন অতিরিক্ত পেয়েছি। আমাদের কিন্তু আজকে মুক্তিনাথ দর্শন করে ফেরার কথা ছিল, এই দিনটা আমরা অতিরিক্ত পেয়ে গেলাম। ফেওয়া লেকে না, এই যে নৌকায় চড়ে তুমি ভিতরে একটা মন্দির আছে, ওই পারে একটা মন্দির আছে, ওই মন্দিরে তুমি যেতে পারো। ভারতের টাকা 110 টাকা টিকিট। আর ফেওয়া লেকের পাশে এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটার পাশে সন্ধ্যাবেলাটা এত সুন্দর লাগবে দেখতে। আমরা সন্ধ্যায় এসেছিলাম, আগামী ভিডিওতে সেটা দেখতে পাওয়া যাবে। এইখানে সব বিভিন্ন ধরনের দোকানপাট বসে, গান বাজনা হয়, অপূর্ব দৃশ্য। আমরা সবাই মিলে এখানে বসলাম, বসে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করলাম, গল্প গুজব করলাম, বসেই দেখো সবাই বসেছি। 2-3 জন নেই, উজ্জ্বলবাবু ছিল না, স্বপনবাবু ছিল না, এরা সব রান্নার কাজে ব্যস্ত, আর বাকি সব আমরা ছিলাম। দুপুরে দেখো আর জম্পেশ আহার, এই যে ঘি ভাজা, ঘি লঙ্কা ভাজা, তার মধ্যে কালো জিরা দিয়ে ভাজা, সবাই খুব এই খাবারটা কিন্তু সুপার হিট হয়েছিল, সবার খুব পছন্দ হয়েছিল এই খাবারটা। আজকে গতকাল দুপুরে আহার হয়নি, রাতের আহারও খুব ভালো হয়নি, তার জন্য আজকে অনেক কিছু বেশ রান্নাবান্না হয়েছিল। আর এইখানে যে আমাদের যে আহারের যে জায়গাটা ছিল, ডাইনিং স্পেসটা খুব সুন্দর, বিভিন্ন ধরনের রান্না করা হলো। বাজার থেকে ফুলকপি এনেছি, ফুলকপির তরকারি রান্না হয়েছে, আজ আলু দিয়ে চাটনি বানানো হয়েছে, আলু টমেটোর চাটনি, ডাল হয়েছে, তারপরে পনিরের তরকারি হয়েছে, আর খুব ভালো ঘি লঙ্কা কালো জিরা, ও সুপার। এটা সবার পরে খুব বলছিল, খুব সুন্দর একটা। তো যাই হোক, আজকে এই 4র্থ ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো ভিডিও জানাবেন। পরের ভিডিওতেই আমাদের নেপাল ভ্রমণ শেষ হয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর শেয়ার করবেন, নিজেদের আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে বলবেন, তারা যেন আমার ভিডিও দেখে। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রণাম সবাইকে।